স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক আলোচনা দিয়ে শুরু করব। প্রথমে হচ্ছে আমরা কুলম্বস ল নিয়ে আলোচনা করব। কুলম্বস ল হচ্ছে দুটা চার্জিত বস্তুর মধ্যবর্তী বল বের করার সূত্র। সো দুইটা চার্জ যদি হয়, একটা Q1 এবং অন্যটা QT, আর এদের সেপারেশন ভেক্টর হচ্ছে R, তাহলে এদের মধ্যবর্তী ফোর্স কত হবে? এদের মধ্যবর্তী ফোর্স হবে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আর রুফ কি? আর রুফ হচ্ছে আর এর ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর। আর এর ডাইরেকশন আমরা উল্টা নিতে পারতাম, সেক্ষেত্রেও একই আসতো। আর আর রুফ আর স্কোয়ার কি? আর স্কোয়ার হচ্ছে আর এর সাথে আর এর সাথে নিজেরই ডট গুণন, অর্থাৎ শুধুমাত্র এই এদের মধ্যবর্তী দূরত্বের মানের বর্গ, শুধুমাত্র মান। আর এই ফোর্সের ডাইরেকশনকে বলবে, ডাইরেকশনটা বলবে হচ্ছে আর রুফ। সো এটা তো গেল হচ্ছে একটা ফোর্সের ক্ষেত্রে, একটা চার্জের ক্ষেত্রে। সো যদি হচ্ছে অনেকগুলো চার্জ থাকে, তখন হচ্ছে এই টেস্ট চার্জের উপর মোট বল কত হবে? সেটা হচ্ছে হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে ফোর্সের যোগফলের সমান, অর্থাৎ বাকিগুলো নাই, শুধুমাত্র Q4 আছে, তাহলে যে ফোর্স হবে তার সাথে বাকিগুলো নাই, শুধুমাত্র Q1 আছে, সেক্ষেত্রে যে ফোর্স হবে এই প্রত্যেকটা ভেক্টর যোগ। অর্থাৎ ম্যাথমেটিক্যালি দেখলে এনটা চার্জ থাকলে, যদি এনটা চার্জ থেকে থাকে, তাহলে সেগুলোর মোট ফোর্স কত হবে? প্রত্যেকটা চার্জ কিউ আই এর জন্য টি চার্জের উপর ফোর্স সব ধরে প্রত্যেকটা 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটার জন্য ভেক্টর যোগ হবে। আর যদি কন্টিনিউয়াস কেস আছে, অর্থাৎ কন্টিনিউয়াস চার্জের জন্য আমরা এটাকেই সিম্পলি জাস্ট সামেশনটাকে একটা ইনফিনিটি সাম হবে, এবং সেটাকে আমরা এক্সটেন্ড করে দেখতে পারি হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসে। সো এখন এই কুলম্ব ফোর্স ল থেকে কিছু জিনিস জানা যায়, সেগুলো হালকা বলে রাখি। যেমন এটা কিন্তু গ্র্যাভিটির মতো ইনভার্স স্কয়ার ফোর্স, অর্থাৎ 1/r² ডিপেন্ডেন্ট। সো খুবই সিম্পলি এখান থেকে বলা যায় যে এই ফোর্সের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম বাদে আরো কিছু দেখা যেতে পারে, যেমন হচ্ছে যদি আমি কিউ আই আর কিউ টি উল্টাই দিই, অর্থাৎ যদি আমি জাস্ট আর এর ডাইরেকশনটা উল্টাই দিই, তাহলে কিন্তু আমি নিউটনের থার্ড ল পেয়ে যাব, যে ফোর্স আইটি ইকুয়ালস মাইনাস টি আই, অর্থাৎ আই টি এর উপর, আই তম চার্জ টি এর উপর যে ফোর্স দিবে, টি তম চার্জ আই এর উপর তার উল্টা ফোর্স দিবে, বিপরীত এবং সমান এবং বিপরীত। তো এটা গেল হচ্ছে কুলম্ব ল নিয়ে আলোচনা। এরপরে আসবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো আমরা হচ্ছে আরো একটু বেশি কনভিনিয়েন্ট, অর্থাৎ কুলম্ব ল থেকে আরেকটু কনভিনিয়েন্ট কিছু নিয়ে কাজ করার জন্য বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড ইউজ করা হয়। ইলেকট্রিক ফিল্ড কি? যে কোনো ধরনের ফিল্ডে অ্যাকচুয়ালি স্পেসের প্রতিটা পয়েন্টে একটা লোকাল কোয়ান্টিটি অ্যাটাচ করে। সো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে স্পেসের প্রতিটা পয়েন্টের সাথে ওই পয়েন্টে একটা ইউনিট চার্জ, অর্থাৎ 1 কুলম্ব মানের একটা চার্জ রাখলে সেটা কি পরিমাণ ফোর্স অনুভব করবে, সেটা অ্যাকচুয়ালি ভেক্টর রূপে একটা অ্যারো পয়েন্ট, একটা অ্যারো অ্যাটাচ করে। সো সেটা কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে হচ্ছে একটি 1 কুলম্ব মানে চার্জ রাখলে সেটা কি পরিমাণ ফোর্স অনুভব করবে এবং কোন দিকে অনুভব করবে। সো এইটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। সেখান থেকে হচ্ছে আমরা দেখতে পারি যে সেটা ই, যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ই দ্বারা কোয়ান্টিফাই করি, তাহলে হচ্ছে এমন হবে। অর্থাৎ কি, জাস্ট আমার ফোর্সের সূত্রটাই বা কিউ টেস্ট চার্জ, সেটার মান হচ্ছে 1, অর্থাৎ এখানে
কিউটি ছিল, বাট এটা যেহেতু হচ্ছে 1, তাই এটা বেসিক্যালি লেখা হয়নি। সো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বেসিক্যালি ফোর্স বা ইউনিট চার্জ। এখন ইলেকট্রিক ফিল্ডকে অ্যাকচুয়ালি আমরা ভিজুয়ালাইজ করার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন ইউজ করি, অর্থাৎ একটা কন্টিনিউয়াস কার্ভ যেটা হচ্ছে আমাকে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে ধারণা দেয়। সো সেটা কেমন হবে, যে যদি এখানে একটা প্লাস কিউ চার্জ থাকে, তার থেকে এমন ইলেকট্রিক ফিল্ড লাইন নির্গত হবে, মানে ইমাজিনারি, সো ম্যাটার করে না। এটা দিয়ে আমাদের কি লাভ হবে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন জানাবে এবং ইলেকট্রিক ফিল্ডের মান সম্পর্কে একটা ধারণা দিতে পারবে। এক্সাক্ট মান সহজে বের করা যায় না, বাট ডাইরেকশন খুবই ভালোভাবে বের করা যায়। সো ইলেকট্রিক ফিল্ড লাইনের কিছু হচ্ছে কোয়ালিটি আছে, যেগুলো হচ্ছে মানে আমাদের মেইন এগুলো আঁকাতে হয়। সো সেগুলো কেমন, যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো শুধুমাত্র তৈরি হয় প্লাস চার্জে এবং একমাত্র টার্মিনেট হতে পারে হচ্ছে মাইনাস চার্জে, অর্থাৎ প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয় এবং মাইনাস চার্জে প্রবেশ করে। আরো কিছু আছে, আর আছে হচ্ছে কি, যে ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো কোনো ক্লোজ লুপ ফর্ম করতে পারে না। এটা আমরা আরো পরে যে দেখবো, যে এই জন্য বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ, ওইটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। আর আরো একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে কোনো ফিল্ডের ক্ষেত্রে সত্য, যে দুইটা ফিল্ড লাইন কখনো একে অপরকে ক্রস করতে পারবে না। অর্থাৎ এর একটা ফিল্ড লাইন এমন আছে, এর ফিল্ড লাইন এসে একে এভাবে ক্রস করে যেতে পারবে না। কেন ক্রস করতে পারবে না? কারণ যদি ক্রস করে, সেটা কি বলবে, সেটা বলবে হচ্ছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুইটা ডাইরেকশন আছে। বাট ইলেকট্রিক ফিল্ড কিন্তু যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখছিলাম, তখন কিন্তু দেখছিলাম যে ইলেকট্রিক ফিল্ডে একটা ইউনিক ডাইরেকশন থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা ডিসিশন আছে, ডাইরেকশন আছে। সো ক্রস করতে পারবে না। তো ইলেকট্রিক ফিল্ড নিয়েও বিভিন্ন মজার মজার প্রবলেম থাকে, সেগুলো বেসিক্যালি এই পয়েন্টগুলা নিয়েই সলভ করা যায়। এরকম প্রবলেম আরো তোমরা হচ্ছে ডেসক্রিপশনে পাওয়া, প্রবলেম সেট দেওয়া হবে আরো। সো আরো কিছু আছে, সেটা হচ্ছে কি, যে এই যে চার্জের যে ডেনসিটি আছে, সেটা আমরা কাইন্ড অফ চার্জের কোয়ান্টিটি হচ্ছে আমরা ডিফাইন করার চেষ্টা করি এটা দিয়ে। যেমন এই চার্জটা যদি দ্বিগুণ হতো, অর্থাৎ এটা যদি 2q হতো, তাহলে এই লাইনগুলো এর থেকে দ্বিগুণ ঘন হতো। যদি 3q হয়ে থাকে, তাহলে 3 গুণ ঘন। সো এই যে ফিল্ড লাইনগুলোর ডেনসিটি পাশাপাশি যদি দুইটা চার্জ থাকে, এখানে একটা কিউ আর এখানে সাপোজ 2q, তুমি হচ্ছে এই যে ডেনসিটি দেখে বলে দিতে পারবা, ফিল্ড লাইনের ডেনসিটি দেখে বলে দিতে পারবা যে এই চার্জের মান এই চার্জের থেকে দ্বিগুণ। সো এক্সাক্ট মানটা অ্যাকচুয়ালি বের করা যায় না, বাট এভাবে তুলনা করা যেতে পারে যে এইটা হয়তো এর থেকে আচ্ছা, আরো কি, ইলেকট্রিক ফিল্ড যেহেতু মানে এক ধরনের ফোর্স, জাস্ট ইউনিট চার্জের উপর একটা ফোর্স, সেজন্য ইলেকট্রিক ফিল্ডের উপরে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল কাজ করে। অর্থাৎ অনেকগুলো চার্জ থাকলে তাদের একত্রিত ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে সাম, আর কন্টিনিউয়াস কেসে একইভাবে শুধুমাত্র ইন্টিগ্রাল। তবে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু বেসিক, মানে সাধারণ ইন্টিগ্রাল না, কারণ ইন্টিগ্রালের মধ্যে একটা ভেক্টর আছে। সো এই ইন্টিগ্রালগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা এরপরে দেখব। তো এতক্ষণ কিন্তু আমরা যেগুলো শিখলাম, সেগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিক ইলেকট্রিসিটির অনেক ধরনের প্রবলেম সলভ করে ফেলা যায়। আমি হচ্ছে এখন এই ইন্টিগ্রেশনগুলো নিয়ে একটা প্রবলেম দেখাবো। তাছাড়া আরো প্রবলেম তোমরা হচ্ছে প্রবলেম সলভিং যে ভিডিওগুলো হবে সেগুলোতে পাবা, কিংবা ভিডিও ডেসক্রিপশনে পাবা। সো এখানে একটা স্টিক আছে, লেন্থ এল, এবং এর ঠিক মাঝ বরাবর এইচ উচ্চতায় একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সো এর আমরা ডেনসিটি ধরে নিলাম হচ্ছে ল্যামডা, এর চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ল্যামডা।
আর আমাদের হচ্ছে এইচ উচ্চতায় ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এইটুকু L/2 এইটুকু L/2। সো এটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ইলেকট্রিক ফিল্ডের কিন্তু কন্টিনিউয়াস চার্জ, যেহেতু কন্টিনিউয়াস চার্জের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন, তাই না? সো এই ইন্টিগ্রেশনটা আমাদের এই সিস্টেমের জন্য সেট করা লাগবে। সো কিভাবে করা যেতে পারে, প্রথম আমাদের যে অবজারভেশন আসবে সেটা হচ্ছে যে এই কেসে আমাদের এইটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এই পয়েন্টে এক্স বরাবর ইলেকট্রিক ফিল্ড 0 হতে হবে। কেন 0 হতে হবে? কারণ এই পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড এমন, এর একটা ওয়াই কম্পোনেন্ট আছে, একটা এক্স কম্পোনেন্ট আছে। তবে এরই ঠিক বিপরীতে কিন্তু আরো একটা পয়েন্ট থাকবে, অর্থাৎ এরই জাস্ট অপোজিটে সিমেট্রিক্যালি আরেকটা পয়েন্ট থাকবে যার ইলেকট্রিক ফিল্ডও এমন হবে, যেটা পজিটিভ ওয়াই থাকবে বাট সেম পরিমাণ এক্স থাকবে বাট নেগেটিভ ডাইরেকশনে। এরা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। সো এরকম কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য আছে, এই পয়েন্টের জন্য একটা আছে, এর ঠিক বিপরীতে আরো একটা পয়েন্ট পাওয়া যাবে। সেজন্য কি হবে, এক্স অক্ষ বরাবর 0 হয়ে যাবে। তাই আমরা কি করতে পারি, আমাদের এই আমরা ডিরেক্টলি বলে দিতে পারছি যে E of x equals 0। সো আমাদের বাকি থাকছে শুধু y অক্ষে। সো আমরা কেন কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, কারণ কিন্তু এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে যখন আমরা উপাংশ বরাবর নিয়ে নিচ্ছি তখন কিন্তু এটা স্কেলারের মতো আচরণ করছে, তাই আমাদের হচ্ছে আর ভেক্টর নিয়ে ভাবা যাচ্ছে না। সো এখন যদি আমরা y ডাইরেকশনে যাই তাহলে হচ্ছে কেমন কেস হবে সেটা আঁকিয়ে দেখি ভালোভাবে। সো এইটা হচ্ছে আমার কোঅর্ডিনেটের সেন্টার ধরলাম, এইটুকু দূরত্ব হচ্ছে x, আর এখানে একটা পোরশন dx, এর জন্য আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার চেষ্টা করি। সো কেমন হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে হচ্ছে এমন, বাট আমি কিন্তু জানি যে x অক্ষ বরাবর 0। সো আমি কি করতে, আমাকে শুধুমাত্র y অক্ষ বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। সো y অক্ষ বরাবর আমার ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কিভাবে বের করব, এই কোণটা লাগবে আমার, এই কোণ। আর সো এই কোণ বের করার জন্য আমরা কি করতে পারি, সো এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণটা কেমন হবে, এই কোণ হবে হচ্ছে এইটুকু আমরা জানি h, আর এইটুকু হচ্ছে x। সো এই কোণের যদি আমরা tan থিটা হিসেবে লিখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা সমান হবে হচ্ছে x/h। সো ey এর জন্য আমার এর জন্য কি লাগবে, জাস্ট এই dx চার্জের জন্য এই dx পোরশনের মধ্যে কতটুকু চার্জ থাকবে, যদি আমার চার্জ ডেনসিটি হয় ল্যামডা, চার্জ ডেনসিটি ছিল হচ্ছে ল্যামডা, তাহলে এই অংশের মধ্যে চার্জ হবে হচ্ছে ল্যামডা dx। এটা হচ্ছে কি, এটুকু হচ্ছে আমার dq, অর্থাৎ এই পয়েন্টে চার্জ। আর সেটাকে কি দ্বারা ভাগ করতে হবে, সেটাকে ভাগ করতে হবে r স্কয়ার দ্বারা। r কতটুকু, এইটুকু। সো r এর মান হবে হচ্ছে x স্কয়ার প্লাস h স্কয়ার, x স্কয়ার প্লাস h স্কয়ার, পিথাগোরাসের সূত্র থেকে। বাট এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই ডাইরেকশনে। সো আমার কি লাগবে, আমার আবার এই ফিল্ডটা cos থিটা নেওয়া লাগবে, তাই না? সো আমরা বের করতে পারলাম tan থিটা সমান এটা ছিল, এখান থেকে একটু ত্রিকোণমিতি ইউজ করে আমরা cos থিটার মান বের করতে পারবো। সেটা হবে হচ্ছে সো এটাকে যদি আমরা একটু বুঝাই দেখি তাহলে হবে হচ্ছে এটা হবে হচ্ছে dEy। সো y অক্ষে জাস্ট এই dx এর জন্য এতটুকু ইলেকট্রিক ফিল্ড থাকবে, বাট আমার কি লাগবে, আমার পুরো রডটার জন্য লাগবে। তাই আমি দুই পাশে ইন্টিগ্রেশন করব। কত থেকে কত হবে আমার ইন্টিগ্রেশনের লিমিট, আমার ইন্টিগ্রেশনের লিমিট হবে হচ্ছে -x থেকে +x পর্যন্ত। এটা যেহেতু আমি 0 ধরছি, এই পাশে আমার -x, এই পাশে আমার +x।
সো মাইনাস এক্স থেকে এক্স না মাইনাস L/2 থেকে L/2 পর্যন্ত। সো এই ইন্টিগ্রেশন হচ্ছে, সো ফাইনালি আমাদের থেকে গেল হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। এই ইন্টিগ্রেশনটাই তো আমরা একটু ম্যাথমেটিক্যাল কিছু ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন করে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। সো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা এই ধরনের কন্টিনিউয়াস ক্ষেত্রের প্রবলেমগুলো এভাবে ইন্টিগ্রেশনগুলো সেট করে আমরা সমাধান করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু সিমেট্রির জন্য আমাদের এক্স অক্ষ 0 হয়ে গেছিল। যদি এক্স অক্ষ 0 না হতো, যদি এমন বলতো যে এখানে আমার হচ্ছে স্টিকটা আছে বাট আমাকে আমার পয়েন্টটা হচ্ছে এর মাথার উপর, জাস্ট কর্নারের মাথার উপর এই সূত্র দেয়, এটা তোমরা নিজেদের প্র্যাকটিসের জন্য করে দেখতে পারো যে এখানে চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, লেন্থ এল। সো এই ক্ষেত্রে হচ্ছে এই পয়েন্টটা তখন ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটার ক্ষেত্রে কিন্তু ওয়াই অক্ষ আমাদের সেম থাকবে। ওয়াই অক্ষে আমরা যেভাবে করছিলাম শুধুমাত্র লিমিট চেঞ্জ হয়ে 0 থেকে এল পর্যন্ত হয়ে যাবে। আর এক্স অক্ষের ক্ষেত্রে কি হবে, এক্স অক্ষের ক্ষেত্রে কিন্তু তখন ক্যান্সেল হয়ে যাবে না। এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের তখন আবার ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন এক্স অক্ষে আমাদের উপাংশ নিয়ে যেভাবে আমরা ওয়াই অক্ষে করছিলাম, একইভাবে এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা বের করা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে অলরেডি কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি যে আমাদের সিস্টেমগুলো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কারণ ইন্টিগ্রেশন আমাদের আসছে এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা কিন্তু করার মতো, বাট অনেক সময় এমন ইন্টিগ্রেশন আসতে পারে যেগুলো হচ্ছে সহজে করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আরো একটা জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি গাউস ল। তো গাউস ল এর কাছে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে জানি। যে কোনো ভেক্টর ফিল্ডের ফ্লাক্স কেমন হয়, ফ্লাক্স হবে হচ্ছে একটা ইমাজিনারি সারফেস, এটা একটা সারফেস, এই সারফেসের মধ্যে দিয়ে কোন একটা ভেক্টরের লম্ব উপাংশ, ঠিক আছে, এটা হচ্ছে এই ভেক্টরটা এই সারফেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই ভেক্টরের আচ্ছা এরিয়া ভেক্টর নিয়ে আগে বলা দরকার। এরিয়া ভেক্টর হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা সারফেসের সাথে লম্ব একটা ভেক্টর, সেটা কিসের কাকে নির্দেশ করে, সেই ভেক্টরের এরিয়াকে নির্দেশ করে। যে কোনো একটা ওপেন সারফেস, এরকম ওপেন সারফেসের জন্য তোমার ডাইরেকশন আরবিট্রারি, তুমি উপরে নিতে পারো নিচেও নিতে পারো। বাট যখন হচ্ছে কোনো ক্লোজড সারফেস আছে, কোনো একটা স্ফিয়ারের মতো কিংবা একটা কিউবের মতো, সেই ক্ষেত্রে এই এরিয়া ভেক্টরের ডাইরেকশন হবে হচ্ছে বাইরের দিকে। আর যখন এমন ওপেন কোনো সারফেস হবে তখন তুমি উপর নিচে যে কোনো দিকে নিতে পারো, সেটা ম্যাটার করে না। সো এরকম একটা সারফেসের মধ্যে দিয়ে একটা ভেক্টর ক্রস করছে, তখন এর ফ্লাক্স কেমন হবে, এই ভেক্টরের লম্ব, অর্থাৎ এটা হচ্ছে, আমি 3D ছবি খুব একটা ভালো আঁকাতে পারি না, এটা হচ্ছে এরিয়া ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে পেজের বোর্ডের থেকে বাইরে আসছে। সো এই বরাবর এই যে এই ভেক্টরটা গেছে এর উপাংশ, অর্থাৎ কি এই ভেক্টরটাকে যদি আমি সাপোজ ভি দিয়ে কোয়ান্টিফাই করি, তাহলে আমার ইলেকট্রিক ফ্লাক্স হবে কি, এই এরিয়াটুকু ডিএ এরিয়ার জন্য সেটা হচ্ছে ভি ডট ডিএ। এখানে কিন্তু ভিও ভেক্টর ডিও ভেক্টর, ডি এর দিক কি, ডি এর দিক হচ্ছে এরিয়া ভেক্টরের থেকে লম্ব। সো পুরো সারফেসের জন্য কি হবে, পুরো সারফেসের জন্য এটা হবে হচ্ছে একটা ইন্টিগ্রাল। ইউজুয়ালি ডবল ইন্টিগ্রাল দিয়ে দেখা হয়, কারণ হচ্ছে এরিয়ার উপর ইন্টিগ্রেশন, সেজন্য ডবল দেখা হয়। সো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে কি, এই ভি ফিল্ডটা হবে হচ্ছে ই ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স, তাই ফিল্ডটা হচ্ছে আমার ই, এটা হবে হচ্ছে কি, এটা হবে হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। অর্থাৎ কি, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে সাপোজ ভেতরে একটা চার্জ আছে, সেই চার্জের জন্য এখান থেকে ফিল্ড লাইন বের হচ্ছে, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন। আর কি আছে, আর আছে হচ্ছে এই সারফেসের সাথে লম্ব একটা এরিয়া ভেক্টর আছে এ। এই যে ই ভেক্টরটা গেল এই সারফেস থেকে বের হয়ে গেছে, তার ডিএ বরাবর উপাংশ, অর্থাৎ কি এরিয়া ভেক্টর বরাবর উপাংশের যোগফল পুরো সারফেসের জন্য। সো পুরো সারফেসের জন্য বেসিক্যালি একটা কন্টিনিউয়াস কেস চলে আসে, সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। সো গাউস ল বলে যে এই যে ইলেকট্রিক ফিল্ডের
যেই ফ্লাক্স হবে এটা কোনো একটা ক্লোজড সারফেসের উপর যদি তুমি নির্ণয় করো, অর্থাৎ সাপোজ একটা হচ্ছে কিউব আছে, এই কিউবের ভেতরে একটা চার্জ আছে, এই কিউবটার উপর যদি তুমি এই ফ্লাক্সটা বের করো, অর্থাৎ প্রতিটা সারফেসের জন্য একটা ইলেকট্রিক ফ্লাক্স আছে, অর্থাৎ প্রতিটা সারফেস দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হচ্ছে, তার একটা এরিয়া ভেক্টর আছে, সেই এরিয়া ভেক্টরের জন্য যে ফ্লাক্সটা তুমি কম্পিউট করবা সেই ফ্লাক্সটার মান হবে হচ্ছে এই যে ক্লোজড এরিয়া ছিল, এই ক্লোজড সাইডে এই সার্কেলটা দেওয়া হয়েছে ক্লোজড বোঝাতে। সো এই যে আমি কি করছি, আমি কিউবটার ভেতরে অর্থাৎ কিউবটার সারফেসের উপর হচ্ছে আমি ফ্লাক্স বের করলাম। সো আমার এই পুরাটার ফ্লাক্সের মান হবে হচ্ছে কিউবের মধ্যে চার্জ, অর্থাৎ কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। সো আবার বলি কি হবে যে ইলেকট্রিক ফ্লাক্স কিভাবে বের করে সেটা আমরা হচ্ছে আরো পরে ডিসকাস করব, এটা হচ্ছে আপাতত লাগছে না। সো পুরাটার উপর যদি আমরা ইলেকট্রিক ফ্লাক্স কোনোভাবে বের করি, অর্থাৎ কি এই কিউবের 6টা সারফেস আছে, এই 6টা সারফেসের উপর যদি আমরা ফ্লাক্সটা কম্পিউট করি, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা করি, তাহলে পুরাটার মান কত হবে, সেই কিউবের ভেতরে চার্জ ভাগ ইপসাইলন নট। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গাউস ল। এইটা হচ্ছে কুলম্ব ল এর একটা জাস্ট ব্যতিক্রম টাইপের। আসলে মানে কুলম্ব ল আর এর স্টেটমেন্ট সেম, তুমি কুলম্ব লর বদলে এই গাউস ল যখন যে কোনো জায়গায় ইউজ করতে পারো। গাউস ল কিন্তু সবসময় কাজ করে, বাট গাউস ল সবসময় তোমাকে হেল্প করবে না। কোন কোন কেসে হেল্প করবে সেগুলো আমরা দেখব যখন হচ্ছে বেসিক্যালি প্রবলেমে একটা সুন্দর সিমেট্রি থাকে আর কি। তোমাকে যখন এই ইন্টিগ্রেশনটা পুরোপুরি করা লাগে না, তখন বেসিক্যালি তুমি হচ্ছে এটা ইউজ করতে পারবা। আচ্ছা, সো আগে আমরা দেখি যে গাউস ল কিভাবে আসলো। গাউস ল যে আমরা দেখতেছি মানে এটা কেন সত্যি হবে। সো প্রথমে হচ্ছে আমরা একটা জেনারেল কেস নিই যে একটা চার্জ আছে কিউ, আর এই হচ্ছে একটা স্ফিয়ার আছে, ঠিক আছে। স্ফিয়ারটা বাইরেও আছে, পুরো একটা স্ফিয়ার এই চার্জটাকে এনক্লোজ করে রাখছে। সো স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে r। তাহলে আমরা এটা কম্পিউট করার চেষ্টা করে দেখি, ইলেকট্রিক ফ্লাক্স। সো এই ক্ষেত্রে কিন্তু এই আসলে আমরা আমাদের এই গাউস লতে মেইন টার্গেটই হবে যাতে আমাদের এই সারফেস ইন্টিগ্রালটা বের করা না লাগে কিংবা সহজে বের হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু তাই হবে, কারণ কি দেখো এর যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো থাকবে, কিউ এর যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো থাকবে সেগুলো কিন্তু হবে কেমন, রেডিয়াল সব, তাই না। আর আমার সারফেস কি, আমার সারফেস হচ্ছে গোলক, গোলকের সারফেসের সাথে লম্ব, তাই না। গোলকের সারফেসের থেকে লম্বা, যেহেতু গোলক একটা ক্লোজড সারফেস, তাই আমার ডিএ হবে হচ্ছে বাইরের দিকে। সো বাইরের দিকে ডিএ এবং সারফেসের সাথে লম্ব সেম ডাইরেকশনে করে যাচ্ছে, তাই না। সো কি হবে যে আমার এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন এবং ডিএ এর ডাইরেকশন সেম হবে, তাই আমার ডট প্রোডাক্ট আর লাগছে না। তারপর কি আরো একটা কনক্লুশন আমরা আসতে পারি, সেটা কি যে এই যে স্ফিয়ার r দূরত্বে আমরা জানি যে E সমান এটা, তাই না। সো নির্দিষ্ট r এ এই চার্জ তো সেমই থাকছে, সো নির্দিষ্ট r এ আমার ইলেকট্রিক ফিল্ড সেম হবে। সো কি এই এই যে স্ফিয়ারটা আছে সেটা কিন্তু পুরোটা r দূরত্বেই আছে, তাই না। সো r দূরত্বে তার মানে কি বলছে যে পুরোটা সারফেসের উপর আমার E এর মান কনস্ট্যান্ট। সো E এর মান কনস্ট্যান্ট হলে আমার কি হবে, E কিন্তু বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনে। তো E যদি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, আর আমি যদি সেটাকে কুলম্বস ল দিয়ে লিখে দিই r স্কয়ার, আর তারপর আমার থাকে হচ্ছে d। এখন d কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ক্যালকুলাসের আচ্ছা কোনটা আমার ঠিক মনে নেই, বাট এই d কে ইন্টিগ্রেশন করলে a হবে, তাই না। সো ডি এ মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া এলিমেন্ট, সবগুলা যদি পুরো ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া এলিমেন্টকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পুরো এরিয়াটা পাবো। সো ইন্টিগ্রেশন আর ডি বাদ গেল, সো এ। এখন স্ফিয়ারের এ কি হবে, স্ফিয়ারের এ হবে হচ্ছে 4 পাই r স্কয়ার।
সো এখানে হবে হচ্ছে 4 পাই r স্কয়ার, 4 পাই বাদ r স্কয়ার বাদ সমান q বাই ইপসাইলন নট। সো স্ফিয়ারের ক্ষেত্রে এটা কাজ করে, তাই না? আমরা স্ফিয়ারের ক্ষেত্রে করে দেখলাম, স্ফিয়ারের ক্ষেত্রে এই এটা সমান কিউ বাই ইপসাইলন নট, এটা কাজ করে। সো এখন আমরা এটাকে কিভাবে এক্সটেন্ড করতে পারি? আমরা কিন্তু গাউস লর ক্ষেত্রে বলি না শুধু স্ফিয়ারের ক্ষেত্রে কাজ করবে, আমরা বলছিলাম যে কোনো সারফেস, যে কোনো ক্লোজড সারফেসের ক্ষেত্রে। সো মনে করি এখানে আমরা এই আরেকটা ক্লোজড সারফেস আছে এরকম। এখন এই সারফেসের জন্য ফ্লাক্স কি হবে, মানে ভেতরের স্ফিয়ারটা না, এই সারফেসের জন্য, এই সারফেসের জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্স এখন বের করে দেখি যে এটা একটা আরবিটারি সারফেস, এটার জন্য যদি কিউ বাই ইপসাইলন নট হয়, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের গাউস ল সব জায়গায় কাজ করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই এরিয়াটা যদি ডিএ হয়, এটা সেম অ্যাঙ্গুলার কোণ থিটাতে, তাহলে এই যে ডিএ প্রাইম যেটা, সেটার প্রথমে আমি এই বরাবর উপাংশ নিব, অর্থাৎ কি একটা স্ফেরিক্যাল আর্কের উপর এই থিটা কোণে, আর এইটা আমি ধরে নিলাম হচ্ছে বড় হাতের আর, তাহলে আমি এই এইটার জন্য হচ্ছে একটা উপাংশ নিলাম, এটা আলফা হবে। সো আমি এই স্ফেরিক্যাল আর্কটার উপর উপাংশ নিচ্ছি, আর এই মধ্যবর্তী কোণটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে কি হবে, আমার ডিএ প্রাইম cos থিটা হবে হচ্ছে এই এরিয়াটা, তাই না? স্ফেরিক্যাল আর্কের উপর যে এরিয়াটা আসবে সেটা হবে হচ্ছে আমার ডিএ প্রাইম cos থিটা। আর যেহেতু সেম অ্যাঙ্গুলার কোণ আলফা থেকে এরা বের হয়েছে, সেজন্য এদের এরিয়ার মধ্যে শুধুমাত্র জাস্ট r স্কয়ারের উপর ডিপেন্ড করবে। সো এটা হবে। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আবার গাউস লতে যাই। আমরা জানি স্ফিয়ারের ক্ষেত্রে এটা কাজ করছিল, স্ফিয়ারের ক্ষেত্রে ছিল হচ্ছে এমন, ঠিক আছে? সো আমাদের এখন কি করতে হবে, আমাদের এটাকে ঘুরায় ডিএ প্রাইমের জন্য এটা ইউজ করতে হবে। সো ডিএ প্রাইমের জন্য আমরা কি করতে পারি, যদি সো তখন আমি ই লিখতে পারি হচ্ছে ডিএ প্রাইম, অর্থাৎ এইখানে তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার আসবে হচ্ছে পুরো আরটা, তাহলে আমার হবে হচ্ছে কিউ বাই আর স্কয়ার ডিএ প্রাইম cos থিটা। এখন cos থিটাটা কেন আসবে? cos থিটা আসার কারণ হচ্ছে যে এইখানে এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে দেখো ডিএ কিন্তু থিটা কোণ ঘুরে গেছে, তার মানে কি আমার এই কোণটা হবে হচ্ছে থিটা। যেহেতু আমার লম্ব বরাবর উপাংশ লাগবে, অর্থাৎ মানে আর বরাবর উপাংশ লাগবে, আমার ফিল্ড লাইন বরাবর উপাংশ লাগবে, তাই আমি আরেকটা cos থিটা আনবো। এখন এখান থেকে দেখো ডিএ cos থিটা, ডিএ cos থিটা বাই আর স্কয়ার, এই আর স্কয়ারটা যদি আমি এর নিচে লিখি, তাহলে এই জিনিসটা সমান কি ডিএ বাই আর স্কয়ার, তার মানে কি 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার ডিএ। এইটাই কিন্তু ই ডট ডিএ কিসের জন্য, স্ফিয়ারের জন্য, কিন্তু স্ফিয়ারের জন্য তো আমরা বের করছি এটা সমান কিউ বাই ইপসিলন নট। অর্থাৎ কি এই স্ফিয়ারের জন্য যদি গাউস ল হোল্ড করে, তাহলে যে কোনো এমন আরবিটারি সারফেস এ প্রাইমের জন্য গাউস ল হোল্ড করবে। সো এই যে প্রমাণটা হলো, এই প্রমাণ থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পয়েন্ট আউট করে শেষ করব, সেটা হচ্ছে কি যে মনে করো এখানে একটা চার্জ কিউ আছে, এটা এ, এটা একটা স্ফেরিক্যাল ক্যাপ, ঠিক আছে? স্ফেরিক্যাল ক্যাপ থেকে এটা মনে করো
এইচ দূরত্বে, ঠিক আছে। সো আমার মনে করো এই সারফেসের মধ্যে দিয়ে অর্থাৎ এই স্ফেরিক্যাল ক্যাপের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স বের করতে হবে। তখন কিন্তু আমরা যেভাবে গাউস ল প্রমাণ করলাম সেভাবে কিন্তু তুমি এটা ইয়ে করতে পারো যে আমি যদি এ ব্যাসার্ধের একটা স্ফিয়ার আঁকি, অর্থাৎ কি পুরাটা এ ধরে যদি আমি একটা ক্যাপ আঁকি, ঠিক আছে, অর্থাৎ এইটার জন্য যে ইলেকট্রিক ফ্লাক্স হবে এই আগের যে ক্যাপ ছিল অর্থাৎ এই প্রথম ক্যাপটা, এটার জন্য যদি ফ্লাক্স যদি ফাই হয় তাহলে এটার জন্য ফ্লাক্স ফাই হবে। কেন হবে? কারণ কিন্তু আমি এটাকে আগের মতো যেভাবে আমরা ব্যবস্থা প্রমাণ করলাম এই সারফেসটাকে এর উপর আমরা প্রজেক্ট করে দিতে পারি, সেক্ষেত্রে কি হবে দুইটারই ফ্লাক্স সেম হবে। অর্থাৎ আরো যদি জেনারেল ভাবে এটা বলতে চাই তাহলে যদি আমার সারফেসের বাউন্ডারি সেম হয় এবং অতিরিক্ত যে অংশ আছে, অতিরিক্ত অংশ হচ্ছে কোনগুলা? অতিরিক্ত অংশ হচ্ছে এইগুলা। এই অংশটার মধ্যে যদি আমার কোনো অতিরিক্ত চার্জ না থাকে তাহলে আমার এই যে প্রথম যে সারফেসটা ছিল এটা এবং দ্বিতীয় যে সারফেস ছিল এটা, দুইটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স সেম হবে। সো এরপরে আমরা গাউস ল বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে এবং গাউস ল দিয়ে সিমেট্রি গুলা খুঁজে বের করে এগুলা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, সো আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলোর উপর একটু ছোটখাটো প্রবলেম দেখি আমরা। সো এই প্রবলেমটাতে এক্সজি প্লেনে একটা সার্কুলার রিং আছে, সেই রিং এ পজিটিভ চার্জ আছে যার ডেনসিটি হচ্ছে ল্যামডা। আর প্রশ্ন করা হয়েছে যে ওয়াই অক্ষ বরাবর এইচ উচ্চতায় ইলেকট্রিক ফিল্ডের মান কত। সো এটা আগের প্রবলেমের মতোই, জাস্ট আমাদের ইন্টিগ্রেশনটা সেট করতে হবে, দেন ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সিমেট্রিক পয়েন্ট আছে, অর্থাৎ এই পয়েন্টের জন্য এটার জন্য তার জাস্ট অপোজিটের এটা। সো এর জন্য এক্সজি প্লেন এক্সজি প্লেনে রিংটা সিমেট্রিক, অর্থাৎ আমরা যদি এটাকে ঘুরাই দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা আমরা ঘুরাইছি, আগের মতনই থাকবে। সেজন্য এক্সজি প্লেনে কোনো ইলেকট্রিক ফিল্ডের উপাংশ থাকবে না। ইলেকট্রিক ফিল্ডের একমাত্র মানে নেট উপাংশটা থাকবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই যে এক্সজি অক্ষ বরাবর যেগুলো থাকবে সেগুলো এই যে এই পাশে দেখো, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুটো একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। সো আগের মতো আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনটা সেট করতে হবে। এখানে হচ্ছে রিং এর উপর ছোট্ট একটা অংশ dx ধরলাম। এই dx এর জন্য ইলেকট্রিক ফিল্ড Ey হবে হচ্ছে ল্যামডা dx বাই দূরত্ব হচ্ছে কি এইটা, রেডিয়াস হচ্ছে r আর হাইট হচ্ছে h। সো r স্কয়ার প্লাস h স্কয়ার। বাট এই ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন হচ্ছে এই বরাবর। সো আমার কি লাগবে? আমার তো y বরাবর উপাংশ লাগবে, যেহেতু x আর z অক্ষ বরাবর ক্যান্সেল হয়ে যাবে, সো ওগুলো নিয়ে আমার চিন্তা করা লাগবে না। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও থিটা। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমার লাগবে হচ্ছে cos থিটা, তাই না? cos থিটা কি হবে? এইটা ভাগ এইটা, এটা হচ্ছে h আর এটা হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার। সো এটার সাথে গুণ হবে হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার। সো এখন দেখো এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি সবই কনস্ট্যান্ট, এখানে আমার r কনস্ট্যান্ট h কনস্ট্যান্ট, শুধুমাত্র dx থেকে যাবে। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো হচ্ছে uy সমান 2 পাই আর আসার কারণ কি? যখন আমি dx কে ইন্টিগ্রেট করব, অর্থাৎ কি এই প্রত্যেকটা ক্ষুদ্র এলিমেন্টকে আমি যোগ করব। সো প্রত্যেকটা ক্ষুদ্র এলিমেন্টকে যোগ করে আমি পুরো পরিধিটা পাবো, পুরো পরিধি হচ্ছে 2 পাই আর। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করে দেখি তাহলে
এটা হবে হচ্ছে উত্তর। আর বাকি অক্ষগুলো অর্থাৎ ই এক্স আর ইজেড হবে হচ্ছে 0। যে কোনো এই ধরনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হবে হচ্ছে শুরুতে কোনো এক ধরনের সিমেট্রি বের করা এবং দেখা যে কোন অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের মান 0 হয়ে যাচ্ছে কিনা। যদি আমরা দেখি যে না কোনো অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের মান 0 হচ্ছে না, তাহলে আমাদের প্রতি অক্ষ বরাবর উপাংশ নিয়ে নিয়ে করা লাগবে। এগুলো আমরা হচ্ছে পরে প্রবলেমের ভিডিওগুলোতে পাবো। আর যদি দেখি কোনো অক্ষ বরাবর 0 হয়ে যাচ্ছে অর্থাৎ এমন কেসে, তখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর অর্থাৎ যে অক্ষ বরাবর নন জিরো সেই অক্ষ বরাবর উপাংশ নিয়ে পুরোটাকে ইন্টিগ্রেশন করব। ওকে, আমরা শেষ যে প্রবলেমটা দেখব সেখানে হচ্ছে দুইটা চার্জ আছে Q1 এবং Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, দুইটাই পজিটিভ চার্জ এবং এদের মাঝে একটা চার্জ নেগেটিভ Q3 বসাতে হবে যেন তিনটা চার্জই ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ প্রত্যেকটা চার্জের উপরই যেন মোট বলের মান 0 হয়। সো এটার জন্য প্রথমে যদি আমরা Q3 এর উপর ফোর্স ব্যালেন্স করি তাহলে একে হচ্ছে Q1 ও টানবে Q2 ও টানবে। সো সেক্ষেত্রে Q1 Q3 এর উপর যে বল দিবে সেটা হবে হচ্ছে মাইনাস Q3 এটুকু আমরা ধরে নিলাম হচ্ছে x, এটুকু ধরে নিলাম y। এগুলো হচ্ছে ডাইরেকশনটা, কারণ কি এর উপর Q1 Q3 এর উপর যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে এই দিকে এবং Q2 Q3 এর উপর যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে এই দিকে। সো এখান থেকে হচ্ছে আমরা যে ইকুয়েশন পাই, যদি আমরা এগুলো সব ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে Q1 বাই Q2। সো এটা যদি এখানে দেখি, আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব, এরপর Q2 এর উপর ফোর্স ব্যালেন্স করি। Q2 এর উপর ফোর্স ব্যালেন্স করলে এই ইকুয়েশনটা যদি এখানে লিখে ফেলি Q3, আর আমাদের শেষ ইকুয়েশন হচ্ছে x প্লাস y সমান r। এখন এই তিনটা ইকুয়েশন এবং আমাদের আননোন হচ্ছে x, y আর Q3। সো প্রথম ইকুয়েশনের সাথে যদি আমরা 1 যোগ করি দুই পাশে, তারপর যদি এটা বসাই দিই তাহলে আমরা সমাধান করার পর পাবো হচ্ছে